মানে কমান্ডিং স্বামী পজিশনে মানে সেক্সুয়াল অ্যাডভান্টেজ নেওয়া এটা তো ইট ইজ জাস্ট আনথিঙ্কেবল। মানে একটা জেনারেল লেভেলের লোক, মানে আমি জাস্ট নাম বলছি না, তার মেয়ের থেকে কম বয়সী র্যাঙ্ক পাওয়া মেয়েদের সে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। একটা জেনারেল। হুম, আপনি যে মিলিটারির কথা বলেন, যে মিলিটারি হুম, থেকে কেন আইকেবি কে নেওয়া হয়নি, কিংবা হুম, এফিশিয়েন্ট অফিসারদেরকে কেন নেওয়া হয়নি, হুম। আমাদের ভাই ধারণা নেই যে মিলিটারির কি অবস্থা। এগুলো আমি বলতে চাই না, তারপরেও আম, একটু বলা দরকার। আপনার আপনি একটা ভিডিও শেয়ার করেছেন যে একটা ব্রিগেডিয়ার যদি ডাকাতিতে হুম, মানে পার্টিসিপেট করে, হুম। একটা তাও সার্ভিস আবার ব্রিগেডিয়ার, তাও আবার মানে ইউনিফর্ম পরে। ইউনিফর্ম পরে, ইট ইজ জাস্ট আমি আমি আনইমাজিনেবল। কালকে যখন স্বামী আমাকে ফোন করে বলল ঘটনাটা, আমি তো মানে এতে কি এটা কি? মানে সর্বনাশ। একটা এয়ারফোর্সের একজন অফিসার সৈনিকের থেকে 90,000 টাকা ঘুষ খাবে। আমি বলতে চাচ্ছি না, কারণ আমি নাম টাম নাই বলি, এগুলো বলাটা ঠিক না। এখন দেখেন, এটা হচ্ছে কি একদিক করাপশনের দিক, অন্য দিক দেখেন যে কোন আমি লেভেলের। আমি আমি তো আরো শুনেছি আরকি। স্বামী তো আমাকে বলেছে, হ্যাঁ? স্বামী তো বলেছে যে মানে কমান্ডিং স্বামী পজিশনে মানে সেক্সুয়াল অ্যাডভান্টেজ নেওয়া এটা তো ইট ইজ জাস্ট আনথিঙ্কেবল। মানে একটা জেনারেল লেভেলের লোক, মানে আমি জাস্ট নাম বলছি না, তার মেয়ের থেকে কম বয়সী র্যাঙ্ক পাওয়া মেয়েদের সে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। একটা জেনারেল। হ্যাঁ, মানে আপনি যদি ওই ল্যাটিন আমেরিকার উপন্যাসগুলো পড়েন, ওখানে তো আসলে এই জিনিসগুলো প্রায় আসে। এক্সাক্টলি, ওখানেও এক্সাক্টলি। ওখানে যে জিনিসগুলো আসে, যে জেনারেলদের যে সেক্সুয়াল প্রক্লিভিটি, এটার যে যারা কি বলবো, যে সমস্ত মেয়েরা এটা শিকার, তারা কিন্তু আমি যতদূর মনে পড়ে যে এরা কিন্তু কেউ মিলিটারির লোক না। হ্যাঁ, আমাকে মানে আমার বাবাদের মিলিটারির কন্টেম্পোরারি লোক না মানে? মিলিটারির মানে লোক না? মানে একজন ফিমেল মিলিটারি অফিসার না। ও আচ্ছা। বুঝতে পারছেন? মানে যে হুম, হুম, আমি যে সমস্ত জায়গায় পড়েছি, হুম, এমনকি মানে এখানে বলি, যেহেতু এটা টেলিভিশন নাম, হুম, যে আমাদের বাবাদের কন্টেম্পোরারি অফিসারদের কাছে আমি এই জিনিসটা অনেকের কাছে শুনেছি, যে আমাদের একজন এরশাদ সাহেবের তো আসলে এই ব্যাপারে বেশ দুর্নাম ছিল। হুম, কিন্তু আচ্ছা, এটা আমার কথা না, স্ট্রিক্টলি ওনাদের কথা। আমি এটার সত্য মিথ্যা কিছুই বলতে পারবো না, যা আমি শুনেছি আমি সেটাই বলছি। যে তারা একটা কথা বলতেন, যে এরশাদ সাহেব কিন্তু কখনোই কোনো মিলিটারি অফিসারের ওয়াইফদের সাথে কখনোই কোনো অ্যাডভান্সমেন্টের দিকে যাননি। রাইট? সেই ব্যাপারে উনি অত্যন্ত আহ, সুনাম আছে ওনার। হ্যাঁ, এখানে দেখেন, আর আমাদের দেশের এখনকার জেনারেলরা ফোর্সের এগুলা এগুলো বলা খুব ডিফিকাল্ট ভাই। মানে কারণ আর আমি 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 আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। মানে ধরেন যখন বিডিআর কার্নেসটা হলো, তো ওই সময় আমি পপুলারে, আমি তো আমার অফিস কিন্তু জাস্ট ওই রাস্তাতেই, হ্যাঁ? হুম, পপুলারের হ্যাঁ যে হ্যাঁ এক্স্যাক্টলি। ফার্মাসিউটিক্যালস অফিস আছে ওই রাস্তাতেই, মানে কয়েকটা ব্লক পিছনেই কিন্তু ঘটনাটা ঘটছে আরকি। তো যখন এই সমস্ত ডেড বডি গুলো বেরোচ্ছে, ইয়ে হচ্ছে এবং সমস্ত স্টোরি গুলো বেরিয়ে আসছে, ওই সময় আমাদের এইচআর ম্যানেজার ছিল এক্স আর্মি অফিসার, একজন এক্স মেজর আরকি। খুব ভালো ছেলে। এখন 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 হংকং এ থাকে বোধহয়। এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড এ কাজ করে। তো ও আমাকে বলছে এসে যে, "স্যার, আপনি জানেন যে একজন আর্মি অফিসার সে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ইয়ে করে প্রটেক্ট করতে চায়? সেটা হচ্ছে যে ডিগনিটি। অফকোর্স। মহিলাদের ডিগনিটি, আর্মি অফিসারদের ডিগনিটি, আর্মি অফিসারদের ওয়াইফদের ডিগনিটি। এইটা তার কাছে ১ নাম্বার প্রায়োরিটি।" হ্যাঁ? এবং আপনি কখনো আমাকে সে বলছে অ্যাবসলিউটলি। যে, "আপনি কখনোই দেখবেন না যে আর্মি অফিসারের ওয়াইফকে কোনোভাবে অসম্মানিত করেছে কেউ, সেটা একজন আর্মি অফিসার মেনে নেবে। কখনোই মেনে অ্যাবসলিউটলি নেবে না।" নট। এবং মানে সেইটা ছিল, এটা বেশিদিন আগের কথা না, oh ২০০৮ yeah, সালের ঘটনা। হ্যাঁ? if you can't protect your wife, how এক্সাক্টলি, would you protect the country? মানে এক্সাক্টলি। এটা একটা অবাস্তব বিষয় না? এবং মানে এই ভ্যালুস গুলো এবং জাস্ট মিলিটারির মধ্যে জাস্ট ১৬ বছরের মধ্যে এটা পুরোপুরি ধ্বংস হয়ে গেল। অ্যাবসলিউট ধ্বংস করে ফেলেছে। এখন একজন, এটা তো হচ্ছে আর নন প্রফেশনালিজম কোন পর্যায়ে গিয়েছে দেখেন।
একজন এয়ারফোর্স চিফের মেয়ের বিয়ে হবে। হুম, সেই মেয়ের বিয়েতে এয়ারফোর্সের অফিসারদেরকে নাচানো হবে। অফিসারদেরকে, সার্ভিং অফিসারদেরকে নাচানোর জন্য যশোর থেকে ঢাকায় আনা হয়েছে। Is this how we should run our institutions? হাসিনা যে আমাদের কি ধ্বংস করেছে, এটা না মানুষ মানে বুঝতে পারে না যে আমাদের পুরো সোশ্যাল ফ্যাব্রিক ধ্বংস করে ফেলেছে। একদম, একদম, এব একদম, একদম। একদম ওটা ডিস্ট্রয়। তো আমরা বুঝতে পারতাম। ওটা তো আমরা বুঝতে পারতাম সোশ্যাল ফেব্রিকটা যে ধ্বংস করেছে, এটা ইভেন আমরা কিন্তু অনলাইনেও বুঝতে পারতাম। হুম, ধরেন এই যে মানে মুরুব্বিদেরকে সম্মান করতে এক্সাক্টলি, হবে। হ্যাঁ? এক্সাক্টলি। এইটা কি আমাদেরকে কেউ শিখিয়েছে? আমি আপনাকে একটা না। এক্সাম্পল দিই। খুব ইন্টারেস্টিং এক্সাম্পল। সেটা হচ্ছে যে তখন আমি কেবল আজিজুল হক কলেজে ভর্তি হয়েছি। মানে স্কুল থেকে পাস করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তো তখন তো সবারই একটু নতুন, নতুন হিরোইজম হয় আরকি। তো অফ কোর্স। রিক্সায় আমরা একটা জায়গায় গেছি আরকি। ৩ জন চড়ে একটা জায়গায় গেছি এবং রিক্শাওয়ালা এটা পছন্দ করেনি যে আমরা ৩ জন চড়বো কারণ টানতে কষ্ট হচ্ছে। এবং নামার সময় আমরা ইউজুয়াল যেটা ভাড়া সেটা উনাকে দিয়েছি। এবং উনি এটা অ্যাকসেপ্ট করবেন না। অ্যা এবং আপনি নিশ্চয়ই খেয়াল করলে বুঝতেন আমি উনাকে উনি করে বলছি। হুম, কেন এটা আমি পরে ব্যাখ্যা করছি। তো অ্যাকসেপ্ট করবেন না এবং উনি বললেন যে, দেখেন আপনারা তো ৩ জন চড়ছেন। হ্যাঁ? আমার টানতে কষ্ট হইছে। হ্যাঁ? তো আপনি যদি ওই ভাড়াটাই দেন সে খুবই ন্যায্য কথা বলছেন। যে আপনি যদি ওই ভাড়াটাই দেন তাহলে তো আমার প্রতি ইনসাফ করা হলো না। তো এটা আমাদের গায়ে লাগলো। হ্যাঁ? আমাদের কাছ হুম, থেকে বেশি ভাড়া নেবে। এটা তো আমাদের ইগোতে লেগেছে আরকি। এবং ভাড়া না দিয়ে একটু দুর্ব্যবহার করা হইছে ওই ভদ্রলোকের সাথে, রিক্শাওয়ালার সাথে। তো যাই হোক তারপরে আমরা কাজ-টাজ সেরে আমি বাসায় ফিরছি। বাসায় ফিরে দেখি আমার বাবা অগ্নিমূর্তি হয়ে আছে। কারণ ওই রিক্শাওয়ালা যেয়ে বাবার কাছে কমপ্লেইন করে দিছে। এবং যা পিটুনি দিল সেদিন বাবা। হ্যাঁ? হ্যাঁ, মানে আপনি তাহলে চিন্তা করেন যে একজন রিক্শাওয়ালা, হ্যাঁ? সে একটা পাড়ার একজন মুরুব্বির কাছে তার ছেলের ব্যাপারে হুম, কমপ্লেইন করতে পারে এবং এই কমপ্লেইনটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয় ফ্যামিলিতে অ্যাবসোলিউটলি। এবং সেইটার একটা ব্যবস্থা করা হয়। এবং আমার ওই যে সেই দিন যে শিক্ষাটা হলো, হ্যাঁ? সেই শিক্ষা তো আমি এখনো ভুলিনি। এই সোশ্যাল অ্যাবসোলিউটলি। ফ্যাক্টর তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এগুলো এক্কেবারে। সোশ্যাল ভ্যালুস, এগুলো ভেরি ইম্পোর্টেন্ট থিংস। মানে মানে দিস ইজ আমাদের যে জীবন, আমরা যেটা বলি না হাজার বছরের মানে কিছু বুলশিট কথা আছে না যে হাজার বছরের ঐতিহ্য। আ কিন্তু আমাদের একটা পার্টিকুলার ওয়ে অফ লাইফ আছে। দ্যাট ইজ ট্রু। এবং এইটা কিন্তু টাইমলেস না হলেও এটার মধ্যে টাইমলেসনেস আছে। অন্যভাবে আছে। মানে এটা দীর্ঘদিনের ঐতিহ্য। আমাদের দেশের যে আদাব মানুষের সাথে, হুম, হিন্দুস্তানি মুসলমানের যে আদাব, হুম, এটা কিন্তু খুব একটা আমি শুধু হিন্দুস্তানি মুসলমানের কথা বলছি না। আমি হিন্দুস্তানি আম হিন্দুদের মধ্যেও এই আদাবটা ছিল। হুম, এবং এই আদাবটা সমাজ থেকে নাই হয়ে গেছে। এবং আমি ইন্ডিভিজুয়ালি বেয়াদব মানুষকে সহ্য করতে পারি না। হ্যাঁ? বেয়াদব মানুষ সহ্য করতে পারি না। কারণ হচ্ছে যে মানে আমি নিজেও কেউ যদি আমাকে Facebook এ এসে ঠাস করে তুমি করে কথা বলে আমি তাকে ব্লক করে দিই। হুম, হ্যাঁ? কারণ আমাকে মানে I like that thing যে old way যে আপনার আমি একজনকে সবাইকে আপনি করে বলি। I expect যে আপনি আমাকে আপনি হুম, করে বলবেন। হুম, এবং আপনি যদি আমার বড় হন তাহলে আপনি আমাকে তুমি করে বলবেন। That's fine. হুম, কিন্তু এই যে আমাদের সমাজের যে আধুনিকতার নামে কিংবা এটা আসলে আধুনিকতা না। এটা মানে সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেলে আমাদের কোনো যে নরমস থাকে সোসাইটির হুম, সেটা হুম, সবার আগে আঘাতপ্রাপ্ত হয়। এটা হুম, আঘাতপ্রাপ্ত হয় কেন? কারণ হচ্ছে গিয়ে আমাদের সমাজে কিছু আম চুক্তি আছে। এই হুম, চুক্তির মধ্যে কিন্তু আম এই চুক্তিগুলো কিন্তু আমরা ইনহেরিট করি। এই যেমন এই চুক্তিটা আসলে আমি বানাইনি। এটা আমার হুম, বাবা, দাদা তাদের হুম। এটা পূর্বপুরুষ সবাই দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে এটা দীর্ঘদিনের প্র্যাকটিস। সোসাইটি কিন্তু অ্যাডপ্ট আমরা করে কিন্তু এটার ফেলে। সুফল ভোগ করি। আমার তো কোনো এক্সাক্টলি। রাইট নাই এই সুফল এই জিনিসটাকে ধ্বংস করা। এই জিনিসটা যদি আমি আমার সন্তানকে দিয়ে যেতে পারি, হুম, এটার সুফল সেও ভোগ করবে। এক্সাক্টলি। আই এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যালুস যেটা আমাদের পরের জেনারেশনকে দিয়ে যেতে হবে। হুম, এবং এই যে দিয়ে যাওয়ার এই জায়গা থেকে গত ১৫ বছরে বাংলাদেশে যেই ঘটনাটা ঘটেছে, সে সব জায়গায় আপনি অযোগ্য মানুষকে লয়াল্টির দোহাই দিয়ে উপরে উঠিয়েছে এবং এই লোকগুলো সমাজের প্রতিটা জায়গায় বেয়াদবির এবং সব জায়গায় ধ্বংস করে ফেলেছে সব জিনিস। এবং এই যে আমাদের উম আজিজি এই যে মানুষের সাথে একজন মানুষের যে
একটা ভালোবাসার সম্পর্ক। হুম, এই ভালোবাসার সম্পর্কটা নাই হয়ে গিয়েছে এবং এইটার উৎকট বহিঃপ্রকাশ এখন আমরা সমাজে যেহেতু আমরা এখন স্বাধীনতা পেয়েছি, এই হুম, স্বাধীনতার কারণে আমরা এর উৎকট বহিঃপ্রকাশ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এবং দেখতে পাব। একটা উদাহরণ হচ্ছে গিয়ে আপনি যে কথাটা বললেন যে বয়োজ্যেষ্ঠদেরকে যে সম্মান, এই সম্মানটা এখানে একটা শর্ত আছে। বয়োজ্যেষ্ঠের একটা শর্ত আছে যে আপনি আপনার সম্মানটা রাখবেন। আপনি এখন হুম, শেখ হাসিনা তো আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ। হুম, আমি তো তাকে হুম, সম্মান করি না। হুম, কারণ হচ্ছে যে কেন সম্মান করি না? কারণ তিনি এই যে সোশ্যাল যে কন্ট্রাক্ট হুম, এটা দ্বিপাক্ষিক। আপনি যদি সম্মান রাখেন আমি অবশ্যই আপনাকে সম্মান করব। হুম, হ্যাঁ? এবং আপনি যদি আমার পক্ষের মানুষ নাও হন, হুম, তাহলেও আমি এই সম্মানটা আমি মনে করি যে আমার আদর্শ যদি আপনি শেয়ার না করেন, তাহলেও আপনি এই সম্মান অবশ্যই পাবেন। হুম, কিন্তু আপনি যদি আমার দেশের মানুষকে খুন করেন, আপনি যদি আমাদের দেশের প্রতিটা ইনস্টিটিউশনকে ধ্বংস করেন, হুম। তখন আপনি সেই সম্মানের হকদার আর থাকেন না। এখন ওই জিনিসটা কিন্তু বাংলাদেশে ১৫ বছরে প্রতিটা ইনস্টিটিউশন, প্রতিটা জায়গায় এমনভাবে ধ্বংস হয়েছে। এটা ভাইয়া মানে আমি মানে রাষ্ট্রীয় ইনস্টিটিউশন এবং সোশ্যাল ফেব্রিক, সোশ্যাল ভ্যালুজ এ সবকিছু সবকিছু ধ্বংস হয়েছে। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে যদি সেটাই হয় তাহলে আমাদের ভবিষ্যতে জন্য কি অপেক্ষা করছে? আমরা কি এটাকে রিকভার করতে পারবো? ইয়েস রিকভার আমরা করতে রিকভার পারলে করতে